আরে গেরুয়া তো সাধুরা পড়বে, তোরা তো সাধু নয়, তোরা তো জোর। গেরুয়া তাদের মানায় যারা সর্বত্যাগী সন্ন্যাসী, ত্যাগের প্রতীক। ও ঘটনা হচ্ছে তাহলে ওনার দলের সবাই সাদা নীল ড্রেস পরে ঘুরে বেড়াক না? তো ওনার দলে কি আমরা বারণ করেছি সাদা নীল ড্রেস পরে ঘুরে বেড়াতে? তো ওনার দলের লোকেরা তো লাল ইয়ে মেরে সকালবেলা বেরিয়ে পড়ছে তোলা তুলতে। গেরুয়া নিয়ে ওনাকে প্রশ্ন করতে হবে না, উনি তো মাথায় ফেটটি বেঁধে উনি ইয়েতে যান রেড রোডে, হ্যাঁ, নামাজ পড়তে। উনি মোটামুটি সেই ড্রেস পরে ঘুরে বেড়ান। গেরুয়া কারা পরে কী পরে সেটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেবো সেটা। আর বড় বড় ডাকাত, চোর, গুন্ডা, মাফিয়া, চেয়ে বড় ডাকাত সর্দার। কারো কারো 50টা পেট্রোল পাম্প, 60টা ফ্ল্যাট। না না, চোরের মায়ের বড় গলা তো কেসে তো দেখতেই পাচ্ছি। হেন কোনো জিনিস নেই যেখানে উনি চুরি করেননি। উনি কয়লা বালি থেকে শুরু করে যেখানে হাত দেওয়া যাচ্ছে সেখানেই চুরি। হ্যাঁ, তো উনি উনি ওনার কাছে তো ইয়ে আছে, ইকোনমিক অফেন্স উইং আছে। তো উনি কেস করুন না, উনি ধরুন না। তো ধরতে পারছেন না কেন? উনি জানেন যে আমাদের দলে যে নেতারা আছে প্রত্যেকে 100% অনেস্ট ম্যান। তো যে জন্য গত 4 বছর অনেক চেষ্টা করেছেন, কিছু করতে পারেননি। এখন আবার বলছে ওয়ান ইলেকশন ওয়ান নেশন। কেন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাচ্ছ? পরিষ্কার বলে দিলেই তো হবে যে এখানে একদম ওয়ান কিং, ওয়ান ম্যান, ওয়ান রুলার, ওয়ান নেশন, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান ফুড, সব কিছু একই রকম। এক দেশ এক ভোট তো করতেই হবে। এই বারবার ভোট করে আজকে পঞ্চায়েত, কালকে এটা, এবং এতে যেটা হয় এই বিশেষ করে দেখুন আমরা কিন্তু দেখুন দু ধরনের পার্টি আছে। বিজেপি কিন্তু কোনোদিন ভোটের দিকে তাকিয়ে কোনো নীতি প্রণয়ন করে না। তার সবচেয়ে বড় প্রমাণ এই 3 দিন আগে বাজেট পেশ হলো। বাজেটে কিন্তু আমরা ভোটের দিকে তাকিয়ে একটা জিনিস নতুন আমরা ডিক্লেয়ার করিনি। কিন্তু গন্ডগোল হচ্ছে ভারতবর্ষের অধিকাংশ পার্টি আজকে পঞ্চায়েত ভোট, কালকে মিউনিসিপ্যালিটি ভোট, পরশু লোকাল ভোট, এই করে প্রত্যেকে ওই ভোটের কথা ভেবে নতুন কোনো রিফর্মের কথা কেউ ভাবছে না। যে এইখানে যদি ভোট হয় আমার তাহলে এই লোকগুলোর ভোট চলে যাবে, ওটা হলে এটা চলে যাবে। সেই জন্য প্রথমত এক দেশ এক ভোট হওয়া উচিত, যে একবার ভোট, তারপর 5 বছর কাজ করো, 5 বছর রিফর্ম করো, স্ট্রিক্ট অ্যাকশন নাও। নইলে ওই এখানে গুন্ডার এগেনস্টে অ্যাকশন নেবো না, ওখানে বদমাইশের এগেনস্টে অ্যাকশন নেবো না, আমাকে বারবার রিগিং করতে হবে প্রতি 1.5 বছর অন্তর ভোট, এটা চলতে পারে না। একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত, তার কেসে স্টে ছিল, তাকে গ্রেপ্তার করে দিয়েছে। ঘটনা হচ্ছে উনি এই কথাটা বলেননি, উনি যে কথাটা বলেছেন সেটা আমি মুখে বলতে পারবো না। হ্যাঁ, ফলে এই প্রসঙ্গটা মোটামুটি ছাড়াও, কিন্তু ওনার ভয় যে কারণে হচ্ছে, কারণ হেমন্ত সোরেন যা দুর্নীতি করেছে তার কম করে 20 গুণ দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে, সেই জন্য উনি ভয় পাচ্ছেন। কিন্তু উনি 13 বছর হচ্ছে আমি 1 পয়সা মাইনে নিইনি গভর্নমেন্টের। না, উনি বলছেন যে 13 বছরে উনি মায়না নেননি। উনি তার আগেও নাকি মায়না নেন না, পেনশন নেন না। আর উনি বলছেন যে উনি 5 টাকা নাকি ইয়ে দিয়ে চা খান না নাকি, মানে কারো থেকে 1 পয়সা চা খান না। তা উনি যদি মায়না না নেন তাহলে উনি 4 পয়সাটা পে করছেন কার থেকে? কেউ তো দিচ্ছেও নাকি। একদিকে উনি মায়নাও নেন না, অন্যদিকে উনি কাটমানিও নিচ্ছেন না, তাহলে ওই 4 পয়সাটা কে দিচ্ছে সেটা উনি আগে বুঝিয়ে বলুক লোককে। উনি বলছেন উনি কোনোদিন নাকি মায়না নেননি, উনি কোনোদিন কোনো পেনশন নেননি, হ্যাঁ, উনি কারো থেকে কিছু নেন না, তাহলে এই 4 পয়সাটা কে দিচ্ছে? উনি নাকি 5 টাকার চা কারো থেকে খান না। ধরুন এই বাড়িটা আমার বাড়ি থেকে চুরি হলো। এবার আপনি বললেন যে বাড়িটা তো আপনার, তাহলে দোষটা আপনার। আবার বললেন পুলিশ থানা তো আপনি আমাকে দোষ দিলেন, পুলিশকে দোষ দিলেন, চোরকে দোষ দিলেন না। বলুন চোর দায়ী হবে? আমি বলছি 3জন ফ্যাক্টর, আমি, চোর এবং পুলিশ। তা আপনি আমাকে আর পুলিশকে দোষ দিচ্ছেন, চোরকে দোষ দিচ্ছেন না। তো দায়ী তো চোর হবে, এখানে তো অন্য কোনো যুক্তি দাঁড়াতে পারে না। 100 দিনের কাজটা ম্যান্ডেটারি ছিল দিল্লির, তারা দেয়নি। না করে ওই ক্যাগে যে রিপোর্ট এসছে সেই রিপোর্টটা উনি দিয়ে দিক, রিপোর্টের ওই উত্তর দিয়ে দিক না। উত্তর উনি দিতে পারবেন না, কারণ উনি জানেন যে এখানে প্রচুর টাকা মেরে দেওয়া হয়েছে, 2 লক্ষ কোটি টাকার গরমিল। উত্তর দিতে পারবেন না। উত্তর দিলে মোটামুটি উনি এবং ওনার যত ভাই ভাতিজা জব আছে সব শুদ্ধ জেলে যাবে। ওই ব্যানার্জি পরিবারের কালীঘাটে যে 38টা বাড়ি, 38টা বাড়ি মোটামুটি ওখান থেকে পাত্তারি গোটাতে হবে। তো সেই জন্য উনি এর উত্তর দেবেন না। এখন উত্তর না দিয়ে তার দ্বিতীয় রাস্তা কি, মানুষকে এখন গিয়ে ভুল বোঝানো জ্যোতিবাবুর মতো যে কেন্দ্র টাকা দিচ্ছে না। তো ওইসব বলে কোনো লাভ নেই। আর তার মধ্যে আবার ভাইপোর সঙ্গে গণ্ডগোল বেঁধে গেছে। গতবার ভাইপো ওখানে এই সেম জিনিস করছিল, তো পিসি দেখছিল ভাইপো পপুলার হয়ে যাচ্ছে, ভাইপোকে বলেছিল ভাইপো তুমি উঠে যাও, ভাইপো উঠে গেছিলো গতকাল। গতকাল ভাইপো আবার এসে কান্নাকাটি করেছে যে এরকম আমাকে গতবার তুলে দিতে বলেছে
এখন পিসি আবার এসে সেখানে বলেছে। তো এগুলো করে কোনো লাভ হবে না। মানুষ বুঝে গেছে আপনারা 2 লক্ষ কোটি টাকা সরিয়েছেন মোটামুটি এই 100 দিনের কাছ থেকে। আগে তার হিসাব দিন। হ্যাঁ, ওই 38টা বাড়ি আছে কালীঘাটে, ওগুলো সব বেচুন। ওই কাশীগড় ব্যাংকে যে টাকা পয়সা আছে ওগুলো সব নিয়ে টিয়ে আসুন, তারপর কথা হবে। রাখবেন, এমনকি ইভিএম মেশিনও কারচুপি করে। বুথে আপনি এজেন্ট দেবেন, তাকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে তুমি কিন্তু ভোটের দিন বুথে কাউন্টিংয়ের দিন পালিয়ে যাবে। আমি নন্দীগ্রামে এসব কেস শুনেছি 2-1টা। আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। লোডশেডিং করে দেয়, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করে। তাই নজর কিন্তু সব জায়গায় রাখতে হবে। বিদ্যুৎ পর্ষদ কার আন্ডারে? বিদ্যুৎ পর্ষদ তো স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। তো বিদ্যুৎ মন্ত্রীকে গিয়ে ধরুন যে কে বিদ্যুৎ বন্ধ করেছে ওই দিন রাত্রিবেলা। আসলে উনি ওই যে 1956 ভোটে হেরে গেছেন সেটা উনি মানতে পারছেন না। হ্যাঁ, এবং ওখানে গিয়ে তো দাঁড়িয়েছিলেন। এইবার দাঁড়ান না আরেকবার। এইবার ওনাকে বলছি উনি এবার গিয়ে কাথি বা তমলুক কোথাও গিয়ে দাঁড়াক না, দেখি উনি জিততে পারেন নাকি। কেন্দ্রীয় এজেন্সি আছে, জিততে পারেন নাকি দেখি না এবার। তো এবার ওনার হাতেই উনি রাখবেন, উনি ওনার হাতেই বিদ্যুৎ রাখুন, কাথিবা তমলুকে গিয়ে দাঁড়ান উনি, দেখবো ওনার কত দম আছে। যেটা এইসব মানে এমন কথা, এগুলোর কোনো উত্তরই হয় না। এইসব কথা মানে এগুলো উনি কাল থেকে প্রচুর ভাঁট বকছেন। তার মধ্যে একটা কথা কোনো একটা ন্যূনতম রেলিভেন্স থাকবে তো, যে কথার উত্তর দেবো। তো ভোটের লাইন বিএসএফ কী করে ম্যানেজ করবে? দায়িত্ব দিচ্ছে রাজ্য পুলিশকে, কী করে বিএসএফ ম্যানেজ করবে? এ একেবারে ইরেলিভেন্ট কথা। বলছেন যে বিএসএফ অত্যাচার করলে সরাসরি লোকাল পুলিশকে জানান, আমরা যা নিরাপত্তা আপনাদের দিতে পারবো, সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা কেউ দিতে পারবে না। অত্যাচার তো ওনার লোকেরা করছে। এই তো দেখছেন সন্দেশখালিতে পুরো বর্ডার ওনার এই দুধেল গাইরা ভরে আছে। এবং সন্দেশখালি থেকে হাজার হাজার হিন্দুকে কোভিডের পর থেকে মেরে সরিয়ে দিয়েছে এই ওনার দুধেল গাইরা। সবচেয়ে বড় হলো এই আপনার এই কী বলে শাহজাহান, চারিদিকে শাহজাহান, জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন, তারপর আপনার এই তৈমুর লং, হ্যাঁ, ভরে গেছে বর্ডারে। তো এরা যদি অত্যাচার করে পাল্টা মার তো চলবেই। তো মার তো এখনও শুরু হয়নি, এরপর তো আসল মার শুরু হবে কিছুদিন পর। এখনও দেখেননি, এখন আগে থেকে উনি গিয়ে রাখছেন। উনি জানেন এই শাহজাহান, জাহাঙ্গীর এদের কাউকে ছাড়া হবে না। ওই 50 কিলোমিটার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে বিএসএফ আসছে, আগে থেকে উনি গিয়ে রাখছেন। এর সব কটাকে জেলে ঢোকানো হবে। নবীন পট্টনায়ক বলেছে যে আমাকে জেলে ধরলে বের করে দেবো, বা ওই ইয়ের ছেলে ও বলেছে, বা বিজয়ন বলেছে। এটা তো ও বলছে না, মমতা ব্যানার্জি বলছেন কেন? নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে এখানে। গণ্ডগোল না থাকলে উনি বলবেন কেন যে আমাকে? নবীন পট্টনায়ক তো একবার বলছেন না। মমতা ব্যানার্জি জানেন যে তিনি জেলে যাবেন বা জেলে যেতে পারেন। আরে 20 গুণ দুর্নীতি, পুরো দুর্নীতি উনি মনিটর করেছেন। উনি জানেন না চারিদিকে। উনি এখনো পর্যন্ত দেখুন যেই দুর্নীতিগ্রস্ত যে লোকগুলো জেলে গেছে, হেমন্ত সোরেন তো অন্তত ভদ্রলোক, সে তো অন্তত সঙ্গে সঙ্গে রেজিগনেশন দিয়ে দিয়েছে। যখন ওকে ধরেছে বলেছে আপনাকে হবে, ও রেজিগনেশন দিয়ে ছেড়ে দিয়ে এসছে। আজ পর্যন্ত খাদ্যমন্ত্রী রয়ে গেছে জ্যোতিপ্রিয় মল্লিক। আমি জানি না এ এখনও কোন পদে আছে, পার্থ চ্যাটার্জি। তারপর জেলা সভাপতি এখনও অনুব্রত মণ্ডল। ফলে তো বোঝাই যাচ্ছে দুর্নীতিকে এরা প্রশ্রয় দিচ্ছে। এটা এই না যে মানে দুর্নীতিকে উনি ঠেকানোর কোনো চেষ্টা করছেন। প্রথমত তো দুর্নীতির বিরুদ্ধে কালকে দেখলাম আজ থেকে 3 বছর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে 6খানা এফআইআর হয়েছিল পুলিশের তরফ থেকে। পুলিশই সেটা চেপে দিয়েছে, এখন সেটা আবার বেরিয়ে এসছে। ফলে দুর্নীতি তো উনি দুর্নীতির মূল মাথা উনি, সেই জন্য ভয় পেয়েছেন হয়তো। আর উনি যেটা বলেছেন সেটা আমি মুখে বলতে পারবো না।